আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। রিমান্ডে কুষ্টিয়ার মাদ্রাসার 2 ছাত্র ও 2 শিক্ষক। গুলিস্তানের ফুলবাড়িয়ায় অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দোকান মালিকদের সাথে পুলিশের সংঘর্ষ। উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধের তাগিদ প্রধানমন্ত্রীর। নির্ধারিত সময়ে কাজ শেষ না করার কারণ অনুসন্ধানেরও নির্দেশ। করোনার অ্যান্টিজেন টেস্টে 20% ফলাফল ভুল আসতে পারে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং আগামী এপ্রিলে রাজধানীতে পরীক্ষামূলক চালু হচ্ছে এক রঙের কোম্পানি ভিত্তিক বাস সার্ভিস। যাত্রী পরিবহনের শৃঙ্খলা ফিরবে, প্রত্যাশা 2 মেয়রের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারী ও উস্কানিদাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়ার পাশাপাশি প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মামলায় মাদ্রাসার 2 ছাত্রের 5 দিন ও 2 শিক্ষকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হুমায়ুন চিশতি। বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। একই সাথে ভাস্কর্য, মুরাল ও প্রতিকৃতি নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বাইতুল মোকাররম মসজিদের খতিবকে গণমাধ্যমে বক্তব্য প্রচার করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সংবিধানের 7 ধারায় রাষ্ট্রদ্রোহিতার মামলা কেন করা হইবে না এবং এই সংক্রান্ত নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা এবং অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল হয়েছে। সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা কালপ্রিটস রয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ প্রচলিত আইনের যে সমস্ত মামলা হয় সব মামলা দেয়। কেউ যদি উস্কানি দেয়, বক্তব্য দেয়, সহযোগিতা করে, অনুমোদন করে, সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া যাবে, সবগুলি রাষ্ট্রদ্রোহিতা হবে। এবং বাইতুল মোকাররমের খতিব এবং ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই 4টা বিষয়ে পোর্ট্রেট, স্কাল্পচারস এবং মোরাল এবং স্ট্যাচু, এই 4টা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম সহ আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সহ সকল মিডিয়াতে যেন এগুলি প্রচার করা হয়। এই 4টার ব্যাখ্যা উপস্থাপন করে যে এগুলি মূর্তি না বা যে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে ইসলামের নামে সেটাই অপব্যাখ্যার সাথে যায় না। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মামলায় মঙ্গলবার 4 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে জুগিয়া ইবনে মাসুদ মাদ্রাসার 2 ছাত্র আবু বকর ওরফে মিঠুন এবং সবুজ ইসলাম ওরফে নাহিদের 5 দিন এবং একই মাদ্রাসার শিক্ষক আলামিন ও ইউসুফ আলীর 4 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকলেও আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আমরা আদালতে বলেছি যে আর যেন কোনো ভাস্কর্য ভাঙা না হয়, আর যেন এরকম গভীর ষড়যন্ত্রে কেউ লিপ্ত না হয়, এইটাকে অবিলম্বে বন্ধ করার জন্য আজকে আমাদের এই মোকদ্দমায় রিমান্ডের প্রয়োজন। গত 4 ডিসেম্বর কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে রাতের আধারে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। লাখো শহীদের রক্তে অর্জিত এদেশে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা এদেশের মুক্তিযুদ্ধ এবং সকল অর্জনের প্রতি প্রতিক্রিয়াশীলদের চ্যালেঞ্জ। ভাস্কর্য ভাঙার নেপথ্য মদদ এবং অর্থের যোগানদাতাদের খুঁজে বের করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এদেশে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু পরিবার নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে ইতিহাস বিকৃতি। এবারও হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি অপপ্রয়াস যারা করছে তাদের জাতীয় এবং জনস্বার্থে কঠোর হস্তে দমন করা হবে।
সংযুক্ত আরব আমিরাতেও শতবর্ষী পুরনো অনেক ভাস্কর্য রয়েছে বলে জানিয়েছেন দেশটির ঢাকার দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মৌদি। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ভাস্কর্য নিয়ে দেশে চলমান বিতর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। করোনা পরিস্থিতি ভালো হলে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার ব্যাপারে দেশটির সরকার ইতিবাচক প্রক্রিয়া শুরু করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী জানান, আরব আমিরাতকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া চট্টগ্রামে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট নির্মাণের ব্যাপারেও আলোচনা হয়। ইউএইর শিল্প উদ্যোক্তারা যাতে সেখানে শিল্প স্থাপন করতে পারে সেজন্য তারা ইতিমধ্যেই জায়গা চেয়েছে। তো সেই প্রসেসটাকে স্পিডাইট করার ব্যাপারেও আমরা আলোচনা করেছি। ইউএইতে আমাদের লক্ষ লক্ষ নানা ক্ষেত্রে বিভিন্ন পেশায় তারা কাজ করছে, সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। Much better because difficult period for worldwide. Let's say after the pandemic, inshallah, we will be much better than what we are facing now. রাজনৈতিক সুবিধা আদায় করতেই সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। দেশে কোনো জঙ্গিবাদ নেই দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের আমলেই মৌলবাদের উত্থান হয়েছে, আর বিএনপির সাথে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। এ সময় দেশের বিভিন্ন স্থানে চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন মির্জা ফখরুল। ভাস্কর্যের ব্যাপারে আমি কথা বলি না, এটা আমার কাছে ইস্যু না। আমাদের কাছে ইস্যু এখন হচ্ছে গণতন্ত্র, আমার অধিকার, আমার মৌলিক ফান্ডামেন্টাল যে রাইট আমার সংবিধানে, সেই অধিকারকে প্রতিষ্ঠা করা। বর্তমান সরকার উস্কে দিচ্ছে মৌলবাদকে, কারণ ওটাতে তাদের রাজনৈতিক ফায়দা লুটতে পারে। বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে বিএনপিকে বিরোধী দলকে একটা নিঃশেষ করা, নিশ্চিত করা একটা ছুতা খুঁজে বের করে। গুলিস্তানের ফুলবাড়িয়ায় অবৈধ 900 দোকান গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর আগে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে দোকান মালিকদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। দোকান মালিকদের অভিযোগ, সাবেক মেয়র সাইদ খোকন বৈধ করার আশ্বাস দিয়ে দোকান প্রতি 8 থেকে 10 লাখ টাকা নিয়েছেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মেয়র। আনিসুর রহমান সোহাগের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। নগর ভবনের সামনে সিটি কর্পোরেশনের মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে এই পরিস্থিতি। অভিযান শুরুর পরপরই পুলিশের উপর ইটপাটকেল ছোড়েন দোকান মালিকরা। তাদের হঠাতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এর মাঝে চলে উচ্ছেদ কার্যক্রম। পুলিশের কড়া পাহারায় সিটি, নগর ও জাকের প্লাজার পাশে অবৈধভাবে গড়ে ওঠা 900 দোকান গুড়িয়ে দেওয়া হয়। 1996 সালে রাজধানীর ফুলবাড়িয়ায় এই সিটি কর্পোরেশনের মার্কেটটি তৈরি করা হয়। এরপর 2003 সাল থেকে এর বর্ধিতাংশে নির্মাণ করা হয় একের পর এক অবৈধ দোকান। এভাবে এই সারিতে প্রায় 900 দোকান নির্মাণ করা হয় এবং প্রতি দোকান 20 থেকে 30 লাখ টাকায় বিক্রি করা হয়। এদেরকে বৈধ করার আশ্বাসে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ ওঠে সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে। একবার দোকান তালা দিয়া 12 লক্ষ টাকা করে নিছে, একবার দোকান ভাঙ্গা তারপরে আবার ওঠাছে, আবার নিচে 12 লক্ষ টাকা করে টাকা নিচ্ছে সাইদ খোকনের লোকেরা। সাইদ খোকন সিটি কর্পোরেশনের লোক আমাদেরকে বরাদ্দ দিয়েছে, 12 লাখ টাকা দিছে আমি নিজে, এই বৈধ দিছে তালা ভাঙ্গা। ওরা কমিটির যুগ সাথে আমাদের 12 লাখ নিছে। দোকান মালিক সমিতি তারা আমাদের সাথে এখন কেউই দেখতেছি না। গত বছর এতগুলো টাকা দিলাম, এক ক্ষতিগ্রস্ত। করোনা 4 মাস দোকান বন্ধ ছিল, একটা ক্ষতিগ্রস্ত। অনেকে মানে বাড়ি ঘর বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে এখানে একটু জায়গা নিয়েছি। সাবেক মেয়রের আশ্বাসকে যৌক্তিক মনে করছেন না বর্তমান মেয়র। যারা অবৈধ দখলদার, তারা অবৈধ দখলদার, সে কাকে টাকা দিল, কাকে অর্থ দিল, কি বিনিময় করলো, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। তবে সাবেক মেয়র সাইদ খোকনের দাবি, সেখানকার সব দোকান অবৈধ নয়, তিনি কারো কাছ থেকে টাকাও নেননি। এখানে অনেক দোকানই সিটি কর্পোরেশন পক্ষে বৈধতা আছে। অবৈধ দোকানের নামে বৈধ মালিককে পথে বসা দেওয়া আমরা কোনোভাবেই আশা করি না। আমি যদি কোনো অর্থ কারো কাছ থেকে গ্রহণ করি, প্রচলিত আইনে সে আমার বিরুদ্ধে মামলা করতে পারে। আর আমার নামে যদি কেউ কোথাও থেকে নিয়ে থাকে, সেটা আমার জানা নেই। তাহলে ক্ষতিগ্রস্ত এসব দোকান মালিকের কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
ভাস্কর্য নির্মাণ নিয়ে মতবিরোধ থাকলে আলোচনার মাধ্যমে তার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন। তিনি বলেন, দেশের ইমামরা যেটা চাইবেন সেটাই হবে, তবে সরকারের বিরুদ্ধে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসমাইল হোসাইন আরও বলেন, ভাস্কর্য ইস্যুতে কোনো নিরীহ আলেম যাতে অহেতুক পুলিশি হয়রানির শিকার না হয় তা সরকারকে নিশ্চিত করতে হবে। জাতি জনকের ভাস্কর্যের চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে জাতির জনকের নামে হাসপাতাল, শহর, এয়ারপোর্ট, মসজিদ, ট্রাস্ট নির্মাণ, এমনকি মিনার নির্মাণ হতে পারে। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাবো বিষয়টি বিবেচনা করার জন্য। উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দিষ্ট সময়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণ অনুসন্ধানেরও নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় 4টি প্রকল্পে ৩,৯০৩ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। আপিল মাহমুদের রিপোর্ট। একনেকে পাশ হওয়া উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারে না অধিকাংশ মন্ত্রণালয়। এতে দ্বিতীয়বার, কখনো তৃতীয়বার প্রকল্পের মেয়াদ বাড়ানোয় খরচও বেড়ে যায়। একনেক সভায় সংশোধিত এসব প্রকল্পের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আবার রিভাইজ, আবার টাকা বাড়ানো, এই ধরনের বন্ধ করুন। এই ধরনের যে ধারা, এটা আপনারা বন্ধ করুন। প্রকল্প যে সময় নেবেন সেই সময় প্রকল্প শেষ হওয়া উচিত। সময় আপনার বাড়িয়ে নিয়ে আসেন আর ব্যয় বাড়িয়ে নিয়ে আসেন, এটা আর হতে পারে না। যখন যা প্রকল্প হবে প্রকল্প যথাসময়ে শেষ করবেন। উনি যথেষ্ট জোরের সঙ্গে কথাটা বলেছেন। পদ্মা সেতুকে কেন্দ্র করে আশপাশের জেলার সড়কগুলো পণ্য পরিবহনে যেন বাধার মুখে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাও তুলে ধরেন পরিকল্পনা সচিব। এখন থেকেই আপনারা কাজ শুরু করেন রাস্তাঘাটগুলো পুনর্গঠনের, পুনর্নির্মাণের এবং শক্তিশালীকরণের। এটাও উনি বিশেষভাবে এই এলাকার জন্য বলেছেন যে এলাকার নতুন গতিশীলতা পাবে পদ্মা সেতু হলে। সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পঞ্চবটি, মুক্তারপুর ও চরখালী পাথরঘাটা সড়ক প্রশস্তকরণ এবং কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়নে মোট ৩,৯০৩ কোটি টাকা অনুমোদন দেয় একনেক। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,৯০৬ জনে। এ সময় ১৭,০৮৪টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ২,২০২ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৪,৮১,৯৪৫। শনাক্ত বিবেচনায় 24 ঘন্টায় আক্রান্তের হার 12.89%। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২,৫৭১ জন। মোট সুস্থ ৪,০১,১৯৪। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 23, চট্টগ্রামে 6, বরিশাল, সিলেট ও রংপুরে 1 জন করে মারা গেছেন। অ্যান্টিজেন টেস্টে করোনায় আক্রান্ত শতকরা 20 জনের ফলাফল ভুল আসতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক্ষেত্রে নিশ্চিত হওয়ার জন্য তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পিসিআর ল্যাবে। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিজেন কিট সঠিকভাবে সংরক্ষণ করা না গেলে এমন ভুল ফলাফল আরও বাড়তে পারে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। 15 থেকে 20 মিনিটের মধ্যে করোনার ফলাফল পেতে 10 জেলায় শনিবার থেকে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। করোনা পজিটিভ আসলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে রোগীদের চিকিৎসা শুরু করতে পারছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে উপসর্গ থাকা সত্ত্বেও অ্যান্টিজেন টেস্টে করোনা নেগেটিভ আসলে নমুনা সংগ্রহ করে আবারও পাঠানো হয় পিসিআর ল্যাবে। কিন্তু পিসিআর ল্যাব থেকে ফলাফল পেতে সময় লেগে যায় বেশ কয়েকদিন। তাই এই টেস্ট নিয়ে অনিশ্চয়তায় অনেকে। 3টা করে 6টা কোভিড-19 অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে, সবগুলো নেগেটিভ, কোনো পজিটিভ আসেনি। কিন্তু যদি নেগেটিভ আসে, যতদিন না ল্যাবে থেকে টেস্টের রেজাল্ট না পাওয়া যাচ্ছে ততদিন আমরা কি করব? স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অ্যান্টিজেন টেস্টে করোনার ভুল ফলাফল আসতে পারে শতকরা 15 থেকে 20 জনের।
এক্ষেত্রে পিসিআর ল্যাব থেকে ফলাফল না আসা পর্যন্ত উপসর্গ থাকা ব্যক্তিদের আইসোলেশন থাকার উপর জোর দেওয়া হচ্ছে। অ্যান্টিজেন টেস্টের সেন্সিটিভিটি কিন্তু আমরা বলছি অ্যাবাউট 80%। তার মানে কিছু ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। নেগেটিভ কেসগুলোকে আমরা পাঠিয়ে দিই আরটিপিসিআর ল্যাবে। আরটিপিসিআর ল্যাবে সেখানে আবারও পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার পরে কিছু কেস হয়তো পজিটিভ হতে পারে। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন মূলত করোনায় আক্রান্ত ব্যক্তিদের দ্রুততম সময়ে আলাদা করার উদ্দেশ্যেই অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। এই টেস্টটা কিন্তু খুব মনে হয় খুব সোজা, একটা ডিভাইস দিয়ে আমরা টেস্ট করছি। কোম্পানি কিন্তু একটা লিটারেচার দেয় যে এই টেম্পারেচার এটাকে রাখতে হবে, টেস্ট করার আধা ঘন্টা 1 ঘন্টা আগে এটা রুম টেম্পারেচারে আনতে হবে। এই সঠিক নিয়মটা যদি পালন করা না হয় তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে। আগামী সপ্তাহে আরও 10টি জেলায় অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। করোনায় সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ ও আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই প্যাকেজটি 80% ব্যাংক নির্ভর হওয়ায় আর্থিক খাতে সুশাসন বাড়ানোর তাগিদ দেয় সংস্থাটি। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে সিপিডির ভার্চুয়াল সেমিনারে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে গবেষক, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা জানান, করোনা মহামারীর কারণে অষ্টম পঞ্চবার্ষিকী বাস্তবায়ন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা পিছিয়ে দিচ্ছে নানামুখী উন্নয়ন প্রকল্পের কাজও। এতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সরকারের সুষ্ঠু পরিকল্পনার কারণেই দেশে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে এগিয়ে যাচ্ছে। যে ক্ষেত্রে ইবিএ স্টিমুলাস প্যাকেজের 80% উপরই হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে ঋণ, সেটি সুচারুভাবে বন্টিত যাতে হয় এবং সেটা যাতে আবার ফেরত আসে ব্যাংকিং সিস্টেমে, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে খুব স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা আরো বেশি করে প্রয়োজন পড়েছে। I must admit, in terms of fairness and justice, equity, we have not performed as well as we should have. I admit it. Overall environment in the country is absolutely positive for growth and for development and for hard work. রাজধানীতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এক রঙের কোম্পানি ভিত্তিক বাস সার্ভিস। আগামী বছরের 1 এপ্রিল থেকে ঘাটার চর মতিঝিল রুটে চলবে এমন বাস। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে রাজধানীর সব রুটে। এতে যাত্রী পরিবহনের শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন ঢাকার 2 সিটি মেয়র। নগর ভবনে বাস রুট নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঢাকা শহরে গণপরিবহনের বিশৃঙ্খলা দীর্ঘদিনের। প্রায় 300 রুটে চলাচল করছে 2500 মালিকের 4500 বাস। বেশি লাভের জন্য যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো কিংবা অতিরিক্ত ভাড়া আদায় নিত্যদিনের ঘটনা। এই অবস্থা পরিবর্তনে রাজধানীর 42 রুটে 22টি কোম্পানির অধীনে বাস চালানোর প্রস্তাব করেন বিশেষজ্ঞরা। ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক তা বাস্তবায়নের উদ্যোগও নিয়েছিলেন। দীর্ঘদিন পর পাইলট প্রকল্প হিসেবে ঘাটার চর মতিঝিল রুটে এই পদ্ধতিতে বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। ঘাটার চর থেকে মতিঝিল সেটাকে একটা পাইলটিং হিসেবে আমরা নিয়েছি। এই অংশে 1 এপ্রিল থেকে এই ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে এই বাস পরিচালনা আরম্ভ করতে চাই। পর্যায়ক্রমে আমাদের শহরের ইন্টার ডিস্ট্রিক্টের বাস যেন শহরে আসতে না পারে, শহরে শুধু ইন্টারসিটি যেন বাস ডিপো হয়, এই ব্যাপারেও কিন্তু আমরা আলাপ করছি। এই পদ্ধতি চালু হলে গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছে বাস মালিক সমিতি। যত্রতত্র গাড়ি থামবে না, পার্কিং বে করে বাস বে বানানো হবে, বাস বেতে বাস থামবে। এই গাড়িগুলোকে রেনোভেশন করা হবে, এই গাড়িগুলোর সিট পুনর্বিন্যাস করা হবে, এগুলোকে আলাদা রং করা হবে। বাস চলাচলে শৃঙ্খলা ফিরলে রাজধানীর যানজটও কমবে বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে ধস নেমেছে মুদ্রণ শিল্পে। নতুন বছরকে সামনে রেখে নেই ক্যালেন্ডার ও ডায়েরি ছাপানোর ব্যস্ততা। কাজ না থাকায় অনেকেই বন্ধ করে দিয়েছেন ছাপাখানা। মুদ্রণ ব্যবসার পাশাপাশি কাগজ ও কালির দোকান এবং বাধাই কাজে জড়িতরাও মানবেতর জীবন যাপন করছেন। ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান মুদ্রণ শিল্প ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রতি বছর ডিসেম্বর মাসে ক্যালেন্ডার, ডায়েরি ছাপানোর কাজে ব্যস্ত থাকেন ছাপাখানার কর্মীরা। কিন্তু করোনা মহামারীর কারণে সেই চিত্র একেবারেই বদলে গেছে।
প্রেস পাড়া খ্যাত রাজধানীর ফকিরাপুল আরামবাগ এলাকায় প্রিন্টিং মেশিনগুলো দিনের অধিকাংশ সময় এখন বন্ধ থাকছে। কিছু ছাপাখানা কয়েক ঘন্টার জন্য চলে, তাতে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে বলে জানিয়েছেন প্রেস মালিকরা। নভেম্বর ডিসেম্বর আসলে পরে আমরা কাজ করে সারতে পারতাম না, রাত দিন 24 ঘন্টা কাজ চলতো। আমার বাড়ির জায়গা সম্পদ বেচে আমি প্রতিষ্ঠান চালু করছি। সপ্তাহে 3-4 দিন চলে আর বাকি দিন বন্ধই থাকে। সরকারের কোনো পৃষ্ঠপোষকতা যদি আমরা সাহায্য সহযোগিতা পাই তাহলে দেখা গেছে আমরা কিছুটা টিকে থাকতে পারবো। মালিকদের পাশাপাশি কর্মচারীরাও পড়েছেন বিপাকে। প্রেসের কাজ কমে যাওয়ায় তাদের আয়ও কমে গেছে। স্বল্প আয়ের পাশাপাশি ছাঁটাই আতঙ্কে দিন কাটে তাদের। প্লাস ডিউটির কাজই হচ্ছে না, ম্যাক্সিমাম সময় মেশিন বন্ধ থাকে। প্লাস আমাদের যে অল্প বেতন, আমাদের আগে কাজ বেশি হইতো, ওভার টাইম ছিল। বর্তমান করোনা অবস্থা অনুযায়ীতে কাজের অবস্থা অনেক খারাপ। আগে বেশি টাকা পাইতাম, এখন কম টাকা পাই। ফকিরাপুল আরামবাগের কাগজকালির দোকানেও চলছে এখন মন্দা। এছাড়া বাধাই এবং লেমিনেটিং কাজও ঝিমিয়ে পড়েছে করোনার কারণে। ডায়েরি, ক্যালেন্ডার, সরকারি কামকাজ করার কথা ছিল, তা তো আমরা করতে পারিনি। প্রেস, বাইন্ডিং, এই কাগজ ব্যবসার সাথে রিলেটেড অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে কোনো সবগুলোই মানে একটা অলস সময় কাটাচ্ছে আর কি। বাড়ি ভাড়া এবং লোনের টাকা শোধ করতে না পেরে মেশিনপত্র বিক্রি করে ব্যবসা গুটিয়ে ফেলছেন কেউ কেউ। প্রিন্টিংয়ের কাজে ব্যবহৃত অধিকাংশ মেশিনই করোনা মহামারীর মধ্যে বন্ধ রাখতে হয়েছে ব্যবসায়ীদের, আর যেগুলো চলছে সেগুলো দিনের খুব অল্প সময় চালাতে পারছেন তারা। এ কারণে অনেকেই ব্যবসা বন্ধ করে দিচ্ছেন। তাই সরকারের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছেন প্রেসের ব্যবসার সাথে জড়িতরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে যারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদেরকে প্রতিহত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুপুরে রাজধানীতে গাজীপুর মহানগর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী নয়। দলের সফলতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন তিনি। আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় পার্টি কোনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। জাতীয় পার্টি কোনোদিন ষড়যন্ত্রের রাজনীতি করে নাই, ভবিষ্যতে কোনোদিন ষড়যন্ত্রের রাজনীতি করবে না। এবং জাতীয় পার্টি চায় যদি কোনো ষড়যন্ত্রের রাজনীতি হয় সেটা যেন বাংলাদেশের বুকে টিকে থাকতে না পারে। তার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং এইসব ব্যাপারে সঠিক পদক্ষেপ নিতে হবে। ভাস্কর্যের পক্ষে কথা বলে যারা আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন তাদের নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকার ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে নেতারা বলেন, যারা মূর্তি বা ভাস্কর্য নিয়ে দেশকে অস্থিতিশীল করছে তারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। আলেমদের বিপক্ষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। একই সাথে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানান সংগঠনের নেতারা। মন্ত্রিপরিষদ সচিব পদে পুনরায় 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন খন্দকার আনোয়ারুল ইসলাম। তার চুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী 16 ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে তার মেয়াদ শুরু হবে। 2019 সালের 28 অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পান তিনি। চাকরির মেয়াদ শেষ হলে 9 ডিসেম্বর থেকে 1 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। মহান মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটের বৈমানিক মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর উত্তমকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে দুপুরে বিমান বাহিনীর ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পক্ষে অতিরিক্ত সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে প্রথমবারের মতো মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে কম্পোস্ট সার তৈরি করতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে সিটি কর্পোরেশনের সাথে বিশ্ব ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে সিটি কর্পোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল কর্পোরেশনের পক্ষে ফারহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রকল্পটি বাস্তবায়নে সবার সহযোগিতা চান মেয়র জাহাঙ্গীর আলম। আইএফসির মাধ্যমে আমাদের যেখানে সুয়ারেজ লাইন, যেটা মানুষের ব্যবহৃত যে মল থেকে যেভাবে কিভাবে সেটা জিরো করা যায় এবং জীবাণুমুক্ত করা যায়, সেই হিসাবে আমাদের গাজীপুরে বাংলাদেশ সরকার প্রথম পর্যায়ে একটি প্রজেক্টটি দিয়েছে। প্রথম পর্যায়ে 700 কোটি টাকার উপরে এবং পরবর্তীতে আরো 6টি ধাপ থাকবে, সেগুলো করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এ পর্যায়ে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। নব্বই বছর বয়সী এক বৃদ্ধার মাধ্যমে যুক্তরাজ্যে শুরু হলো করোনার গণটিকা কার্যক্রম। আগামী সপ্তাহে 91-এ পা দেবেন ওই বৃদ্ধা। টিকা নেওয়ার পর মার্গারেট কিনান নামের এই বৃদ্ধা জানান, জন্মদিনের আগে এটাই তার সেরা উপহার। এ সময় উপস্থিত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তাকে অভিনন্দন জানান। ফাইজার বায়োনটেকের তৈরি এই ভ্যাকসিনের 8 লাখ ডোজ এরই মধ্যে সংগ্রহ করেছে ব্রিটেন। তবে প্রথম দফায় 40 লাখ মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির, যা চলতি মাসেই শেষ হবে। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবেন স্বাস্থ্যকর্মী ও বয়স্ক সহ সবচেয়ে ঝুঁকিতে থাকা নাগরিকরা। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, সরকারের এই টিকা কার্যক্রমের লক্ষ্য মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। লালবাগ এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে নেতারা বলেন, ভাস্কর্য ভাঙার আগে যারা ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল লালবাগ মাজার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। রাজধানীর মিরপুরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ ঘটনার পিছনের মদতদাতাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল বের হয়। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। নতুন সামুদ্রিক মৎস্য আইন 2020 সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা দাবি জানায়। এ সময় সংগঠনের মহাসচিব মশিউর রহমান চৌধুরী বলেন, নতুন আইনের ধারা উপধারা ব্যবসা বান্ধব হয়নি। এই আইনে লঘু অপরাধের জন্য গুরুদণ্ডের বিধান রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপের জোড়া সেঞ্চুরির ম্যাচে মিনস্টার গ্রুপ রাজশাহীকে হারালো ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচে 11 বল বাকি থাকতেই 8 উইকেটে জয় পায় তামিমের দল। রাজশাহীর দেয়া 221 রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় উইকেটে তামিম ইকবাল ও ইমনের 117 রানের জুটিতে জয়ের ভিত গড়ে বরিশাল। অধিনায়ক তামিম 53 রানে বিদায় নিলেও মাত্র 42 বলে অপরাজিত 100 রানের দুর্দান্ত ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইমন। এর আগে টসে ব্যাট করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 55 বলে 109 ও আনিসুল ইসলামের 69 রানে 7 উইকেটে 220 রানের বড় সংগ্রহ পায় রাজশাহী। শেষ ওভারে হ্যাট্রিক সহ 4 উইকেট তুলে নেন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি। সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে ভারতকে 12 রানে হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ালো অস্ট্রেলিয়া। স্বাগতিকদের দেয়া 187 রানের লক্ষ্যে খেলতে নেমে বিরাট কোহলির 61 বলে 85 রানের ইনিংস স্বপ্ন দেখালেও 7 উইকেটে 174 রানেই থামে ভারত। টানা 12 ম্যাচ পর হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-1 সিরিজ জিতেছে বিরাট কোহলির দল। এর আগে টসে ব্যাট করে 5 উইকেটে 186 রান তোলে অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েড 53 বলে 80 ও গ্লেন ম্যাক্সওয়েল করেন 54 রান।
রেকর্ড সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে মুজিব বর্ষ দ্বিতীয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতা। 8 দিনের এই প্রতিযোগিতায় 9টি গ্রুপে 119 জন খেলোয়াড় অংশ নিচ্ছে। বিকেলে বিমান বাহিনীর শাহীন কলেজের স্কোয়াশ কোর্টে প্রতিযোগিতার উদ্বোধন করেন এয়ার ভাইস মার্শাল নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্কোয়াশ ফেডারেশনের সহ-সভাপতি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিচালক রাশেদ চৌধুরী এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। রিমান্ডে কুষ্টিয়ার মাদ্রাসার 2 ছাত্র ও 2 শিক্ষক। গুলিস্তানের ফুলবাড়িয়ায় অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দোকান মালিকদের সাথে পুলিশের সংঘর্ষ। উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধের তাগিদ প্রধানমন্ত্রীর। নির্ধারিত সময়ে কাজ শেষ না করার কারণ অনুসন্ধানেরও নির্দেশ। করোনার অ্যান্টিজেন টেস্টে 20% ফলাফল ভুল আসতে পারে বলে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং আগামী এপ্রিলে রাজধানীতে পরীক্ষামূলক চালু হচ্ছে এক রঙের কোম্পানি ভিত্তিক বাস সার্ভিস। যাত্রী পরিবহনের শৃঙ্খলা ফিরবে প্রত্যাশা 2 মেয়রের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।